জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ, থাকছে প্রতিবেদনে। ২৬ মার্চ হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন শফিকুর রহমান, থাকছে প্রতিবেদনে। গণভোট ইস্যুতে বিএনপির বিরোধিতা, মাঠে নামছে জামায়াত এনসিপি, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন, থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে ভারতে আশ্রয় রয়েছেন। তিনি নয়াদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন নো ভোট নো ভোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি কি উদ্যোগ নিয়েছে, চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৭টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হেরে গিয়েছেন। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৯টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৮টি ও চাঁপাইনবাবগঞ্জে ৬টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পেশাজুড়ি সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না।
স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসনামলে সুযোগ পাননি। তারা হয়তো এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী রাজনীতিতে প্রবেশের সুযোগ পাবে, এটা ঠিক। তবে জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কিনা তা বলা মুশকিল, কারণ তাদের পুরো নেতৃত্ব আত্মগোপনে। ২৬ মার্চ হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন শফিকুর রহমান। আসন্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি সম্ভাব্য প্রত্যাবর্তন ইস্যু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ মার্চ দেশে ফিরতে পারেন, এমন জল্পনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য ও কিছু রাজনৈতিক ইঙ্গিতকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণের আলোচনা। রাজনৈতিক সূত্রগুলো বলছে, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দলীয় ও কূটনৈতিক পর্যায়ে নীরব তৎপরতা চলছে। যদিও এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে দলটির ভেতরে প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। এদিকে পরিস্থিতিকে আরও জটিল ও আলোচনাপূর্ণ করে তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান। দলটির আমির শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে রাজনৈতিক সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশের কথা বলেন। যদিও তিনি সরাসরি শেখ হাসিনার নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যকে অনেকেই বর্তমান রাজনৈতিক উত্তেজনা কমানোর বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, যদি জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক নমনীয়তার ইঙ্গিত দেয়া হয়ে থাকে, তবে সেটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে। বিশেষ করে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বিএনপি নেতাদের একটি অংশ এই বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক নাটক, যার মাধ্যমে মাঠের রাজনীতিতে নতুন বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। তারা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা যদি হয়ও, তা হবে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দলটি এখনও কৌশলগত অবস্থানে রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, বরং নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ পরিস্থিতির ওপরও নির্ভর করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২৬ মার্চকে ঘিরে এমন আলোচনা প্রতীকী গুরুত্ব বহন করে। স্বাধীনতা দিবসে কোনো বড় রাজনৈতিক ঘোষণা বা পদক্ষেপ দেশের জনগণের কাছে শক্তিশালী বার্তা দিতে পারে। তবে বাস্তবতা হল, এখনও পর্যন্ত শেখ হাসিনার ফেরার বিষয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক রিটার্ন হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে ২৬ মার্চ হাসিনা ফিরছেন এবং শফিকুর রহমান পথ সহজ করে দিয়েছেন, এই দুইটি ধারণা এখনও নিশ্চিত তথ্য নয়, বরং রাজনৈতিক জল্পনা ও ব্যাখ্যার অংশ। তবে এ ধরনের আলোচনা প্রমাণ করে, দেশের রাজনীতি একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি ইঙ্গিতই বড় পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উপর আরোপিত বিধিনিষেধ ও কথিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আয়োজিত এক অনলাইন সভায় এই আবেদন জানানো হয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইয়োহান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চির সঙ্গে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক জুবাইদুল হক সবুজ এবং সুইডেনের মূলধারার রাজনীতিক ও সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি ড হুমায়ুন কবির। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের উপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া দলীয় নেতৃকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিষ্ঠুর নিপীড়ন এবং উগ্রবাদী গোষ্ঠীর নজিরবিহীন উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসনমূলক হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। সভায় আরও অভিযোগ করা হয় যে একটি নির্বাচিত সরকারকে অসাংবিধানিক পন্থায় উৎখাত করে জঙ্গিবাদী শক্তিগুলো দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একটি বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা হয়েছে।
বক্তারা দাবি করেন, বর্তমান সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন, জেল জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। পরিশেষে আওয়ামী লীগের উপর থেকে সকল বিচারবাহিরযোগ্য ও কঠোর নির্দেশাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর পৈশাচিক বর্বরতা, গণধর্ষণ ও হত্যার ঘটনাগুলো দেশে যেন এক ধর্ষণের মহোৎসব শুরু করেছে। বর্তমান ২০২৬ সালের বিভীষিকাময় চিত্রটি ২০০১-২০০৬ সালের সেই ভয়াবহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে, যা জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নৃশংসতা নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটি উন্মোচিত করেছে। কুষ্টিয়ায় মাদ্রাসায় শিশু ধর্ষণ। ভেড়ামারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেলের আইসিইউতে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। নরসিংদীতে বাবার সামনে থেকে অপহরণ ও হত্যা। মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। পাবনায় দাদি নাতনি খুন। ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে সরিষার ক্ষেতে ফেলে রাখা হয়। চট্টগ্রামে গলাকাটা লাশ। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে ৭-৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়, যে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইতিহাস সাক্ষ্য দেয় ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর দেশজুড়ে সংখ্যালঘু ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর একই কায়দায় ধর্ষণের তাণ্ডব চালানো হয়েছিল। সেই আমলের উল্লেখযোগ্য কিছু কলঙ্কিত অধ্যায়: পূর্ণিমা রানী শীলের গণধর্ষণ। ২০০১ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৬ বছরের কিশোরী পূর্ণিমা রানী শীলকে তার বাবা মায়ের সামনেই গণধর্ষণ করা হয়। এই ঘটনাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার এক চরম বহিঃপ্রকাশ। ভোলার চরফ্যাশনে গণধর্ষণ। ২০০১ সালের নির্বাচনের পর এক রাতেই প্রায় ২০০ হিন্দু নারীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ধূলিসাৎ করে দেয়। রীতা রানী দাস। ২০০২ ভোলার লালমোহনে ৮ বছরের শিশু রীতা রানী দাসকে বিএনপি জামায়াত সংশ্লিষ্ট বখাটেরা গণধর্ষণ করে। ২০১১ সালে জমা দেওয়া এক জুডিশিয়াল কমিশনের রিপোর্টে নিশ্চিত করা হয় যে ২০০১ পরবর্তী সময়ে ২০০রও বেশি সংখ্যালঘু নারীকে সুপরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছিল। সারা দেশে যখন এই বিভীষিকাময় পরিস্থিতি বিদ্যমান, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাবি করছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। জনসাধারণের অভিযোগ, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন বিচারহীনতার সংস্কৃতির কারণে এক শ্রেণীর সুবিধাভোগী ও অপরাধী গোষ্ঠী নারী ও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। বর্তমানের এই পরিস্থিতি যদি এখনই কঠোর হাতে দমন করা না হয়, তবে দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গণভোট ইস্যুতে বিএনপির বিরোধিতা, মাঠে নামছে জামায়াত, এনসিপি। দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে গণভোট আয়োজনের প্রস্তাবকে কেন্দ্র করে। প্রস্তাবিত এই গণভোট ইস্যুতে সরব বিরোধিতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে বিষয়টিকে সামনে রেখে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের আভাস দেখা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি গণভোট প্রস্তাবকে সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণভোট আয়োজনের উদ্যোগ মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের উপযুক্ত পদ্ধতি নয়। তারা দাবি করছেন, গণভোটের আড়ালে সরকার বা সংশ্লিষ্ট পক্ষ নিজেদের অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রয়েছে জামায়াত ও এনসিপি।
এই দুই রাজনৈতিক শক্তি গণভোটকে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখছে। তাদের মতে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের সরাসরি অংশগ্রহণ জরুরি, আর সেই সুযোগ তৈরি করতে পারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোট। জামায়াতে ইসলামীর নেতারা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তারা এই ইস্যুতে দেশব্যাপী কর্মসূচি হাতে নিতে পারেন। দলটির আভ্যন্তরীণ আলোচনায় গণসংযোগ, সভা সমাবেশ এবং প্রচার কার্যক্রম জোরদারের পরিকল্পনা করা হচ্ছে। একইভাবে এনসিপিও তরুণ ও শহুরে ভোটারদের সম্পৃক্ত করে একটি নতুন রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে চায় বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু দেশের রাজনীতিতে নতুন বিভাজন তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে যে দ্বিমুখী রাজনৈতিক প্রতিযোগিতা আওয়ামী লীগ বনাম বিএনপি চলছিল, তার বাইরে গিয়ে এখন নতুন শক্তিগুলো নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। গণভোট ইস্যু সেই সুযোগ তৈরি করে দিয়েছে। বিশ্লেষকদের মতে বিএনপির বিরোধিতা মূলত তাদের রাজনৈতিক অবস্থান ও অভিজ্ঞতার প্রতিফলন। অতীতে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বিতর্কের কারণে দলটি এখন আরও সতর্ক অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি নতুন করে জনসমর্থন গড়ে তুলতে এই ইস্যুকে কাজে লাগাতে চাইছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও আনুষ্ঠানিকভাবে গণভোট প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানায়নি, তবে দলটির ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। আওয়ামী লীগের কিছু নেতার মতে গণভোট একটি সাংবিধানিক প্রক্রিয়া হলেও এর প্রয়োগ নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার ওপর। মাঠ পর্যায়ে ইতোমধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট ইস্যুতে পক্ষে বিপক্ষে প্রচারণা দেখা যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সুশীল সমাজের একটি অংশ মনে করছে, গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য ছাড়া এগোনো উচিত নয়। তারা সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি গ্রাহকযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে গণভোট ইস্যুতে বিএনপির কঠোর বিরোধিতা এবং জামায়াত এনসিপির মাঠে নামার প্রস্তুতি দেশের রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। এই ইস্যু আগামী দিনে রাজনৈতিক জোট, কৌশল এবং ক্ষমতার ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আনে, সেটি এখন দেখার বিষয়।